লক্ষ্মীপুর ও গাইবান্ধার দুটি ইউনিয়নে হামলা সংঘর্ষ, প্রার্থীসহ আহত 11। নির্বাচনী সহিংসতার দায় ইসি ও ক্ষমতাসীনদেরও, মত বিশ্লেষকদের। যারাই পদবি পায় তারা অনেক রকম অন্যায় করে পার পেয়ে যায়, তাই তারা মরিয়া। নির্বাচন কমিশন এর যে ক্রেডিবিলিটি এটা তো অনেক আগেই হারিয়েছে। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের শ্রদ্ধা, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেতন কাটার প্রতিবাদে নির্ধারিত সময়ের বেশি বিমান চালাতে পাইলটদের অপারগতা, ককপিট ক্রু সংকটে শিডিউল বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি। চট্টগ্রামে ফুটপাতে চলছে দোকান নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ পথচারীরা, একে অপরকে দুষছেন মেয়র ও সাবেক প্রশাসক। বরাদ্দ প্রশাসক সাহেবে দিয়ে গেছে, টাকা দিছে, দোকানের বরাদ্দ দিছে, দোকানের সালামি নির্ধারণ করছে, সবকিছু করছে তারা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউপি নির্বাচনে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে 10 জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় ভাঙচুর করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। ককটেল বিস্ফোরণে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে পাবনার ভায়ানা ইউনিয়নে সোমবার দুপক্ষের সংঘর্ষে আহত এক যুবক রাতে মারা গেছেন। আবারও ইউপি নির্বাচন প্রসঙ্গ। গাইবান্ধা সদরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামালের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। রাতেই প্রতিপক্ষ প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার রাতে আরিফ খা পোশাগির মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনী এলাকায় যাওয়ার সময় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামালের পথ আটকায় দুর্বৃত্তরা। হঠাৎ তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার কাছে থাকা নির্বাচনী প্রচারণার টাকা ছিনিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ফরহাদ কামাল বাদী হয়ে প্রতিপক্ষ প্রার্থী আজাদ সহ 19 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 60 জনের বিরুদ্ধে মামলা করেন। দর্শক, দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট কাল। নির্বাচনী এলাকার খবর জানাতে ফেনী থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, এর আগের সংবাদেও আপনি জানিয়েছিলেন, এবার জানতে চাই নির্বাচন ঘিরে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের কোনো ভিত্তি কি আপনি কি আসলে পেয়েছেন কিনা? এছাড়া নির্বাচনী মাঠের কি অবস্থা দেখছেন, সেখানে প্রশাসন আসলে কতটুকু সরব? রেজা, কাল ফুলগাজী উপজেলার 6টি ইউপিতে ভোট। এর মধ্যে 3টি ইউপিতে কিন্তু যে সরকার দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। বাকি 3টি আমজাদহাট, জিএমহাট এবং দরবারপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে যে আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, সেখানে একমাত্র জাসদ থেকেই নির্বাচন করছে এবং কি অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। তবে যে সকল স্বতন্ত্র প্রার্থী এবং জাসদের যে প্রার্থী রয়েছে, তারা যেটি অভিযোগ করছে, সরকার দলের কিন্তু যে 3 জন চেয়ারম্যান প্রার্থী তারা আসলে প্রতিনিয়ত দামকি দিচ্ছে এবং কি যে সকল এজেন্টরা নির্বাচনে কেন্দ্রে থাকবে তাদেরকে হুমকি দিচ্ছে, যাতে করে কেউ যেন কেন্দ্রে যেন না যায়। সেই জন্য আমি এখানকার যে পুলিশ সুপার রয়েছে, আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে যদি কোনো প্রার্থী সুনির্দিষ্টভাবে যদি অভিযোগ দেয়, তাহলে অভিযোগের প্রেক্ষিতে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দল কিংবা কোনো ব্যক্তিকে কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না। তবে আমি জেলা প্রশাসকের সাথেও কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ফুলগাজীতে আগামীকালকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সে ভোটের ব্যাপারে তারা শতভাগ যাতে সুন্দর শান্তিপূর্ণ ভোট গ্রহণ যেন হয়, সেই ব্যবস্থাটি তারা করবেন। তো রেজা, এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। রাজনৈতিক প্রতিপক্ষহীন নির্বাচনে সংঘর্ষ আর প্রাণহানির দায় ক্ষমতাসীন দল ও ইসির, এমন অভিযোগ নির্বাচন বিশ্লেষকদের। তারা বলছেন, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা আর সঠিকভাবে প্রার্থী নির্বাচনে ব্যর্থতাই এজন্য দায়ী। নির্বাচন কমিশন শুরু থেকেই নিজেদের ক্ষমতা ব্যবহারে অনাগ্রহ দেখিয়েছে বলেও অভিযোগ বিশ্লেষকদের।
স্থানীয় সরকারের শেষ ধাপ ইউনিয়ন পরিষদ। ভোটের মাঠে নেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। সে অর্থে লড়াই সীমাবদ্ধ ক্ষমতাসীন দলের মধ্যেই। তবু সংঘর্ষে ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। দেশের বিভিন্ন স্থানের সহিংসতায় গেল 1 মাসে ঝরেছে বেশ কটি প্রাণ। যারাই পদবি পায় তারা অনেক রকম অন্যায় করে পার পেয়ে যায়, তাই তারা মরিয়া তাদের প্রতিদ্বন্দ্বীকে মাঠছাড়া করতে, এই জন্যই সহিংসতা। আরেকটা কারণ হলো যে দলীয় ভিত্তিতে যে মনোনয়ন, ক্ষমতাসীন দলে যারাই মনোনয়ন পায় তারাই নির্বাচিত হয়ে যায়। বিশ্লেষকদের মত, বড় দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই। প্রার্থী বাছাইয়ে তৃণমূলের পছন্দের মূল্যায়ন হয় না। এতেই তৈরি হয় বিদ্রোহী প্রার্থী, যা ঠেলে দেয় সংঘর্ষের দিকে। স্থানীয় পর্যায়ে এমপি তারাও চায় তাদের আধিপত্যটা ধরে রাখে। দল যাকে নমিনেশন দিয়েছে তার বাইরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বাইরে থেকে, তাদের জেতার সম্ভাবনাই বেশি। দলের মধ্যে যে গণতান্ত্রিকতার অভাব, সেটা একটা বড় কারণ। এই সামগ্রিক কারণ মিলে কিন্তু একটা সহিংস পরিবেশ এখানে তৈরি হচ্ছে বলে আমার বিশ্বাস। নির্বাচনকালীন সময়ে প্রশাসন নিয়ন্ত্রণের দায়িত্ব ইসির। সে অনুযায়ী আইন ও বিধি রয়েছে, কিন্তু প্রয়োগ নেই। এজন্য খোদ কমিশন দায়ী বলে অভিযোগ বিশ্লেষকদের। নির্বাচন কমিশন এর যে ক্রেডিবিলিটি, এটা তো অনেক আগেই হারিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যে হারাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে তার সেই যোগ্যতা প্রমাণ করার ইচ্ছাও নাই। সম্ভবত সরকার যা চাচ্ছেন সেদিকেই তারা সেই লাইনটাকেই তারা অনুসরণ করছেন। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে কিনা সেটাই হলো। নির্বাচন কমিশন যদি তার উপর যে সাংবিধানিক দায়িত্ব অর্পিত হয়েছে সেটা যদি পালন করার জন্য তারা যদি কার্যকর ভূমিকা রাখতো, তাহলে তারা যারা এইসব অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিংবা তারা যেসব প্রার্থীদেরকে সমর্থন করে তাদের প্রার্থীদের বাতিল করত। দ্বিতীয় ধাপে 846টি ইউনিয়নে ভোট 11 নভেম্বর, আর তৃতীয় ধাপে 1000 ইউনিয়নে ভোট 28 নভেম্বর। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলনে এসেছে বহু কাঙ্ক্ষিত গণতন্ত্র। তবে এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি কাঙ্ক্ষিত গণতন্ত্র, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকালে গুলিস্তান 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই দিনে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। বাংলার মানুষকে অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র নিশ্চিতে কাজ করেছেন শেখ হাসিনা সরকার। গণতন্ত্রের ক্রমবিকশিত ধারা অব্যাহত রাখতে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে। গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে, এটাই আমাদের শপথ। ফ্রান্সের সাথে প্রতিরক্ষা সহায়তায় সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। প্যারিসে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর সম্মতিপত্রে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশ প্রতিরক্ষা সহায়তার সম্মতিপত্রে সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে। ঢাকা প্যারিস সম্পর্ককে পরের ধাপে উত্তরণের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর আগে যুক্তরাজ্য থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:24 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাদের বহনকারী ফ্লাইট। বেতন কাটা বন্ধ সহ বিভিন্ন দাবিতে অনড় রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের পাইলটরা। অতিরিক্ত সময় দায়িত্ব পালন না করায় ককপিট ক্রুর অভাবে অনেক রুটেই সময় মতো ছাড়তে পারছে না বিমান। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। ফলে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য রুটের যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তোহিন। ওইখানে সকালে ছিল যে 11:15, ওইখানে ডিলে করছে 12টা। এখানে বাংলাদেশ বিমানে দিয়েছিল আমাদেরকে
9টা 45 এখন বছর 11টা। তাহলে আমরা তো আপনি যেরকম একটা ইনসান, আমরা ওদের তো ইনসান। 9টা থেকে এখনো আমরা বসে আছি। এই যে 9টা 45 এটা বলে 9টা 45 কোনো ফ্লাইটই নাই। এটা কি আমি বানাইছি? এই টিকিটটা আমি নিজে বানাইছি না ওরা দিছে? এমন অভিযোগ প্রায় প্রতিদিনের। এমনিতেই করোনাকালীন নানা ঝক্কি ঝামেলা, তারপর দফায় দফায় সময় পরিবর্তনে বিমান যাত্রীদের দুর্ভোগ চরমে। কোনো সিস্টেম নেই জায়গার, এই যে এয়ারপোর্টে কোনো সিস্টেমই নেই। কারকে প্রশ্ন করবেন যে কোথায় যাবো, দেখেন কার কাছে চাইলে সিদ্ধান্তটা পাবো ওইটাও দেখা দিতেছে না। এটা কোথায় ভাবো? ওনার কাছে যান, ওনার কাছে গেলে ওনার কাছে যান। সংশ্লিষ্টরা জানান, সংকটের শুরু 1.5 বছর আগে মহামারীর কারণে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে বাংলাদেশ বিমান। কাটছাঁট করা হয় বেতন কাঠামোতে। তবে 6 মাস আগে সিদ্ধান্তে পরিবর্তন এলেও অব্যাহত থাকে পাইলট সেকশনের বেতন কাটা। ক্ষুব্ধ হয়ে মাসে 75 ঘন্টার বেশি দায়িত্ব পালনে অপারগতা জানান ককপিট ক্রু বা পাইলটরা। দীর্ঘ 1.5 বছর যাবত ডিডাকশন হচ্ছে। আমরা ফ্রন্ট লাইনের, আমাদের স্যালারি কিভাবে ডিডাকশন করলেন? নাম্বার 1। নাম্বার 2 হলো, যদি ডিডাকশন সবারটাই এক চিঠিতে করে থাকেন, তাহলে সবারটা করার সাথে আমাদেরটা সমন্বয় করছেন না কেন? এই 30 দিনেই চাইছে, আর কিছুই না। আমরা কোনো আন্দোলনেও যাচ্ছি না, কিছু না। সেটার জন্য বিমানে কিছু ফ্লাইট বসে গেছে, দ্যাটস অল। বিমান কর্তৃপক্ষ বলছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা স্পষ্ট করে জানাতে পারেনি। সবাইকে গুরুত্ব দেওয়া হয়, তবে হ্যাঁ, তাদের একটা বিষয় বলা যায় যে অন্যদের ক্ষেত্রে যেখানে ইনভলভমেন্ট হচ্ছে 1-1.5 কোটি টাকা, সেখানে তাদের হয়তো 19-20 কোটি টাকা। তো তখন বিষয়গুলি একটু ধীরে সুস্থে কোন মডালিটিতে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, ওইগুলি একটু আস্তে ধীরে করা হয়। এই জন্যই বিষয়টা এরকম দাঁড়ায়। আমরা তো সবসময় সমাধানের দিকেই বিশ্বাসী। আমরা তো প্রবলেম ক্রিয়েটর না, আমরা প্রবলেম সলভার। বেতন সমন্বয়, ওভারটাইম সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পাইলটদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ফুটপাত দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে চট্টগ্রামে। হাঁটা চলার পথ বন্ধ করে সিটি কর্পোরেশন এভাবে গণহারে ফুটপাতের দোকান বরাদ্দ দেয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দখলমুক্ত করার ব্যবস্থা না নিয়ে মেয়র এবং সাবেক প্রশাসক দায় চাপাচ্ছেন পরস্পরের ঘাড়ে। বন্দরনগরীর টেক্সটাইল এলাকায় 13 ফুট প্রশস্ত ফুটপাতের 8 ফুটের বেশি অংশ জুড়েই নির্মিত হচ্ছে অস্থায়ী এসব দোকান। সড়কের দুপাশে পুরো ফুটপাত জুড়ে এমন দোকানের সংখ্যা 66টি। একই অবস্থা শেরশাহ বাংলাবাজার এলাকাতেও। সেখানে সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 96টি দোকান, হারিয়ে গেছে ফুটপাত। দোকানের সামনের যে সামান্য জায়গাটুকু মালামাল রেখে তাও দখলে নিয়েছেন দোকানিরা। এখন তো কাজ চলতেছে, তো সেই জন্য তো আগে আপনারা দেখেন, তার বুঝতে পারবেন কোথায় আছে। যে দোকানগুলো আছে 96টা দোকান এখানে, এই 96 জন দোকানের সামনে ওরা ফুটপাতে কেউ ইউজ করে না। দোকানীদের দাবি, নিয়ম মেনে কর্পোরেশনের ধার্য করা সালামি দিয়েই বরাদ্দ নিয়েছেন এসব দোকান। উনি যখন ফসল ছিল তখন উনি এটা উচ্ছেদ করার পরেই আবার এটা পুনর্বাসন করার জন্য পদক্ষেপ নিয়েছিল আর কি। ওই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমার রেজাউল সাহেব আসবে এটাকে প্রসেসিং করে বাস্তবায়ন করছে। সিটি কর্পোরেশন বরাদ্দ দিছে, না দিলেও করার কিছু নাই, কিন্তু বরাদ্দ দিছে। বরাদ্দ যারা দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাইছে। তবে ফুটপাতে দোকান বরাদ্দ দেওয়ার ব্যাপক সমালোচনা হলেও দায় নিচ্ছেন না কেউই। সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং বর্তমান মেয়র দায় চাপাচ্ছেন পরস্পরের ঘাড়ে। বরাদ্দ কিন্তু আমি দিই নাই, এগুলা বরাদ্দ প্রশাসক সাহেবে দিয়ে গেছেন। তো তবু আমরা এখানে যেহেতু জনভোগান্তি না হয় সেজন্য এটাতে দৃষ্টি রাখছি। টাকা নিছে, দোকানের বরাদ্দ দিছে, দোকানের সালামি নির্ধারণ করছে, সবকিছু করছে তারা। প্রশাসক কোন জায়গায়? তারা একটা ডকুমেন্ট দেখাক, আমি একটা দোকান বরাদ্দ কাগজ দিয়েছি। শুধু এ দুটি স্থানে নয়, চট্টগ্রামে আরও বিভিন্ন এলাকায় ফুটপাতে দোকান বরাদ্দ দিয়ে হাঁটার পথ বন্ধ করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিটা দোকানে আপনারা দেখবেন যে রাস্তার উপর, আর যখন দোকানের মালগুলো বাইরে রাখবে তখন তো আরও অবস্থা খারাপ হবে। আমাদের হাঁটার জায়গাটাতেও তো নষ্ট হচ্ছে, আমরা হয়তো বা কষ্ট পাচ্ছি না। আসলে কিন্তু এটা ঠিক না, কিন্তু আমাদের যে বর্তমান পরিস্থিতি, এটার ব্যাপারে কিছু বলাটাও পাপ হবে। ফুটপাতের এসব দোকান থেকে প্রতি বর্গফুট 10 টাকা হারে ভাড়া পাবে সিটি কর্পোরেশন। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা নিউজ।
বদলে গেছে দেশের অর্থনীতি, কৃষি থেকে শুরু করে সেবা খাত সব ক্ষেত্রেই এসেছে ব্যাপক পরিবর্তন। আর এই পরিবর্তনকে একীভূত করে নির্ণয় করা হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি। তথ্য হালনাগাদ করতে পরিবর্তন হচ্ছে প্রবৃদ্ধির ভিত্তি বছর। 2005-2006 থেকে সরে এসে এখন ভিত্তি বছর হবে 2015 এবং 2016। পরিকল্পনা মন্ত্রী বলেছেন, এই উদ্যোগের ফলে অর্থনীতিতে যুক্ত হবে সব খাতের হালনাগাদ তথ্য। রিমন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা সংকটের সময়টুকু বাদ দিলে ক্রমান্বয়ে বাড়ছে দেশের অর্থনীতির আকার। টাকার অঙ্কে যা 34,76,500 কোটি। একটি দেশের অর্থনৈতিক অবস্থা সে দেশের জিডিপি বা জাতীয় আয় থেকে ধারণা পাওয়া যায়। ভিত্তি বছর ধরে নিরূপণ করা হয় এই জিডিপির আকার। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় আগের তুলনায় বেশ বেড়েছে জিডিপি, বাড়ছে মাথাপিছু আয়ও, নিয়ন্ত্রণে আছে মূল্যস্ফীতি। অর্থনীতিতে প্রতিনিয়তই সংযোজন হচ্ছে নতুন নতুন খাত। তাই এতদিন 2005-06 অর্থবছর ধরে জিডিপি পরিমাণ করা হলেও এখন ভিত্তি বছর ধরা হচ্ছে 2015-16। যে পটভূমির উপরে আমরা হিসাব করি আগের হওয়া এটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে অনেক সময়। এইটা এখন করছিলাম আমরা বোধহয় 15 বছর আগের একটা এইটাকে 10 বছর আগে নিয়ে করা হবে, যাতে করে এইটা প্রাসঙ্গিক হয়, রিয়ালিস্টিক হয়। সরকার মনে করে 2005-এর তুলনায় 2015-তে কৃষি খাতের মূল্য সংযোজন বেড়েছে প্রায় 15 ভাগ। বেশি এগিয়েছে শিল্প খাত, এই খাতের মূল্য সংযোজন হয়েছে 36 ভাগ। নানান উপকরণ যোগ হওয়ায় সেবা খাতের প্রবৃদ্ধি প্রায় 14.5 ভাগ। সব মিলিয়ে 10 বছরে জিডিপির আকার বেড়েছে প্রায় 20 ভাগ। এখন আমরা নতুন করে যে ডেটটা করতেছি, যে ভিত্তি তৈরি করছি, যেখানে আমরা নির্মাণ করব নতুন গ্রোথ স্ট্রাকচারটা কত হলো সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো আমি সামারি করে। উনি যদি একমত হন, অনুমোদন দেন, তাহলে আমরা আগে বোধ 5-6 ছিল, এটাকে আমরা 15-16-তে নিয়ে আসবো। অর্থনীতিতে নতুন উদ্ভাবন এবং খাতগুলোর সমন্বয় না করা গেলে নীতি কৌশল গ্রহণে তৈরি হয় অস্পষ্টতা। জিডিপির আকার অবশ্যই বাড়বে, কারণ নতুন নতুন খাতগুলি আসবে। পরিমাপের যে প্রকৃত অবস্থা অর্থনীতি, সেটার যে প্রতিফলন এই পরিমাপে, সেটাও আমার মনে হয় যে আরও ভালোভাবে আমরা করতে পারবো। জিডিপিগুলি আগের আছে 2015-16 আগের, সেগুলো আমাদেরকে কিন্তু ওই ভিত্তি বছরকে মাথায় রেখে এটাকে আমাদেরকে রিক্যালকুলেট করতে হবে। স্বাধীনতার পর 1972-73 সালকে ভিত্তি ধরে বাংলাদেশের প্রথম জিডিপি পাক্কালন হয়। 50 বছরে এ পর্যন্ত 7 বার পরিবর্তন হয়েছে ভিত্তি বছর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিয়ে করলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয় তার বিয়ের আয়োজন। টুইট বার্তায় নিজে এই তথ্য নিশ্চিত করেছেন 24 বছর বয়সী মালালা। স্বামীর নাম আসার মালিক বলেও উল্লেখ করলেও বিস্তারিত কিছুই জানাননি তিনি। বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ছোট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিয়ে। নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিন বলেও উল্লেখ করেন টুইটে। মাত্র 15 বছর বয়সে নিজ দেশ পাকিস্তানে তালেবানের হামলার শিকার হন তিনি। 2 বছরের মাথায় সবচেয়ে কম বয়সী হিসেবে জেতেন নোবেল শান্তি পুরস্কার। দর্শক, এই ছিল যমুনা নিউজে।